ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিংয়ে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায়ের থেকে একটি 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তা চলো, আজকের ক্লাসে প্রথম কোশ্চেন, কৌটিল্য বা চাণক্যের পরিচয় দাও। তোমরা উত্তরটি দেখে নাও। কৌটিল্য বা চাণক্যের পরিচয়। প্রাচীন ভারতের রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম হলো কৌটিল্য। তিনি চাণক্য বা বিশ্বগুপ্ত নামেও পরিচিতি। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্র সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করেন। প্রথম পয়েন্টে লেখা হচ্ছে তার প্রথম জীবন, অর্থাৎ কৌটিল্য ছিলেন মৌর্য যুগের একজন কূটনীতিপরায়ণ ব্রাহ্মণ। তার জন্ম বা ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। অনেকে মনে করেন যে আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ তার জন্ম হয়। জানা যায় প্রথম জীবনে তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। এবার তোমরা দেখো দ্বিতীয় পয়েন্ট, নন্দ বংশের উচ্ছেদ সাধন। শোনা যায় একবার নন্দ বংশের শেষ রাজা ধননন্দের দরবারে অপমানিত হয়ে কৌটিল্য বা এই চাণক্য এই বংশের উচ্ছেদ সাধনের প্রতিজ্ঞা করেন। এই সময় তার সাক্ষাৎ হয় চন্দ্রগুপ্তের সঙ্গে। তিনি বালক চন্দ্রগুপ্তের মধ্যে রাজোচিত লক্ষণ থেকে তাকে তক্ষশিলা নিয়ে যান এবং যুদ্ধবিদ্যা ও রাজনীতিতে পারদর্শী করে তোলেন। শেষ পর্যন্ত 324 খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা মগধের নন্দবংশের উচ্ছেদ ঘটিয়ে কৌটিল্য মৌর্য বংশ প্রতিষ্ঠান সহায়তা করেন। তারপর চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে অধিষ্ঠিত হলে কৌটিল্য তাঁর প্রধানমন্ত্রী ও পরামর্শদাতা রূপে নিযুক্ত হন। 3 নম্বর পয়েন্ট, অর্থশাস্ত্র রচনা। কৌটিল্য সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থটি প্রসঙ্গ উল্লেখ অবশ্য প্রয়োজনীয়। মহীশূরের পণ্ডিত ডক্টর আর শ্যামশাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে গ্রন্থটি আবিষ্কার করেন। অর্থশাস্ত্রের রচয়িতা কে তা নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ পণ্ডিতগণ কৌটিল্যের অর্থশাস্ত্রের রচনাকার হিসাবে মেনে নিয়েছেন। এই গ্রন্থের মূল বিষয়বস্তু হল রাষ্ট্রনীতি। তদুপরি রাজার কর্তব্য, রাষ্ট্রের প্রকৃতি, যুদ্ধনীতি, প্রজা কল্যাণ ইত্যাদি নানা বিষয়ে তার অভিমত ও পরামর্শ এতে লিপিবদ্ধ আছে। আনুমানিক 283 খ্রিস্টপূর্বাব্দে এই প্রখ্যাত কূটনীতিবিদ মৃত্যুবরণ করেন। প্রবল রাজনৈতিক দূরদর্শিতা ও অসামান্য কূটনৈতিক জ্ঞানের জন্য কৌটিল্য ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত হন। এবার তোমরা দেখে নাও দ্বিতীয় কোশ্চেনটি কি না, দ্বিতীয় কোশ্চেনটি হলো কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কেন? উত্তরটি দেখো, কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলার কারণ, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য বা চাণক্য একটি অতি পরিচিত নাম। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তথা মুখ্য উপদেষ্টা কৌটিল্যের অর্থশাস্ত্রের গ্রন্থটি প্রাচীন ভারতের রাজনীতি চর্চার একটি অন্যতম নিদর্শন রূপে পরিগণিত হয়। অর্থশাস্ত্র গ্রন্থে উল্লিখিত রাষ্ট্রতত্ত্বের নিরিখে বহু চিন্তাবিদ ও ঐতিহাসিকের কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধায় ভূষিত করেছেন। নবজাগরণের সন্তান এবং বিখ্যাত দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা নিকোলো ম্যাকিয়াভেলি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। রাষ্ট্রচিন্তা সংক্রান্ত নানা বিষয়ে উভয়ে আলোচনার সে সকল সাদৃশ্য মেলে তার ভিত্তিতে কৌটিল্যের ভারতের ম্যাকিয়াভেলি বলা যেতে পারে বলেই অনেকে মনে করেন। এবার দেখে নাও 1 নম্বর, রাজার কর্তব্য বিষয়ের মত। কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয়েই তাদের গ্রন্থে রাজার শাসন পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার সঙ্গে রাজ্যের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং সেই অনুসারে রাজার কর্তব্য সম্পর্কেও বর্ণনা দিয়ে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে দেখো রাজার ক্ষমতা সম্পর্কে মত। কৌটিল্য যেমন রাজার প্রধান লক্ষ্য হিসাবে অনায়ত্ত এলাকা অর্জন ও তার সুরক্ষা প্রদানের কথা বলেছেন, তেমনি ম্যাকিয়াভেলিও তার গ্রন্থে রাজকুমারকে ক্ষমতা অর্জনের পাশাপাশি তা সুরক্ষিতকরণ ও সম্প্রসারণের দিকে নজর দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। 3 নম্বর পয়েন্ট, রাষ্ট্র পরিচালনায় নীতি। রাষ্ট্র পরিচালনাতে রাজার সর্বোচ্চ ক্ষমতার বিষয়টি উভয়ে তুলে ধরেছেন। তাছাড়া তাদের মত অনুসারে রাজ্যের স্থিতিশীলতা রক্ষাতে রাজাকে কূটনীতি ও সততা, কৌশলগত ধূর্ততা সবকিছুতে আশ্রয় নিতে হবে। এবং 4 নম্বর পয়েন্টে দেখো ইতিহাস বোধ। কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয় রাষ্ট্র দার্শনিক তাঁদের
পূর্বসূরিগণ কর্তৃক রচিত সাহিত্য গভীরভাবে পাঠ ও বিশ্লেষণ করেছেন। তাদের রাষ্ট্রচিন্তা গভীর ইতিহাস বোধের উপর প্রতিষ্ঠিত। সম্ভবত রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলির দিকে লক্ষ্য রেখে অনেকে কৌটিল্যকে ভারতের ম্যাকিয়াভেলি বলে উল্লেখ করেছেন। তবে অনেকেই এই অভিধা প্রধানের বিরোধিতাও করেছেন। তারা মনে করেন যে সময়কালী বিচারে এবং রাষ্ট্রতত্ত্বের নানা বিষয়ে কৌটিল্যের ম্যাকিয়াভেলির পূর্বসূরি। রাষ্ট্রের মধ্যকারের সম্পর্ক, পররাষ্ট্রনীতি সহ একাধিক বিষয়ে কৌটিল্য বহু পূর্বে আলোচনা করে গেছে। তাই ভারতের ম্যাকিয়াভেলি এই অভিধা দিতে তারা নারাজ। অবশ্য মিল অমিল যাই থাকুক না কেন, প্রাচীন ভারতের এক বাস্তববাদী ও শ্রেষ্ঠ রাষ্ট্রদার্শনিক হিসাবে কৌটিল্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 3 নম্বর কোশ্চেনটি দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য হিসাবে মৌর্য সাম্রাজ্য তথা চন্দ্রগুপ্তের মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে যে উপাদানগুলির উপর আমাদের নির্ভর করতে হয় সেগুলি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্তিনিসের ইন্ডিকা এবং বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, এছাড়াও জাস্টিন, আরিয়ান, স্ট্রাবো এবং প্লিন রচনা ইত্যাদি। চন্দ্রগুপ্ত মৌর্য শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রথম দেখে নাও। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মধ্যে প্রথমে হচ্ছে রাজার ক্ষমতা ও মর্যাদা। মৌর্য শাসন ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান শাসন, আইন প্রণেতা, বিচার ও প্রধান সেনাপতি। তবে সকল ক্ষমতার উৎস হলেও মৌর্য শাসন ব্যবস্থায় রাজারা কখনোই স্বৈরাচারী ছিলেন না। জনকল্যাণই ছিল তাদের শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্য। এবার 2 নম্বর পয়েন্টটি দেখে নাও, সচিব, মন্ত্রী ও মন্ত্রী পরিষদ। মৌর্য যুগে সম্রাটকে শাসন কার্যে যারা সাহায্য করতেন তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিলেন সচিব কর্মচারীগণ। সচিবদের মধ্যে থেকে আবার অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রী বা মন্ত্রিন্য পদে নিয়োগ করা হতো। তারা শাসননীতি এবং পররাষ্ট্র সম্পর্কে রাজাকে পরামর্শ প্রদান করতেন। অন্যদিকে মন্ত্রিপরিষদ নামক সভা ছিল, যার সদস্যগণ কেবলমাত্র জরুরিকালীন অবস্থায় রাজাকে পরামর্শ দিতেন। এছাড়াও অমান্য, অদক্ষ করণীয় ও দৌবারি ও প্রতিবেদন ইত্যাদি নানা ধরনের কর্মচারীদের অস্তিত্বের কথা জানা যায়। এবার 3 নম্বর পয়েন্টে দেখো, সামরিক বিভাগ। মেগাস্তিনিসের বিবরণী থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সুবিশাল সৈন্যবাহিনী সম্পর্কে জানা যায়। 30 জন সদস্য দ্বারা গঠিত একটি পরিষদের উপর মৌর্যদের সামরিক বিভাগের দায়িত্ব অর্পিত ছিল। আরও জানা যায় যে প্রতিটি পরিষদ 5 জন সদস্য নিয়ে মোট 6টি সমিতিতে বিভক্ত ছিল, তথা পদাতিক, অশ্বারোহী, হস্তী বাহিনী, রথারোহী, নৌ বিভাগ, রসদ সংগ্রহ ও যানবাহন। এবার 2 নম্বর পয়েন্ট দেখো, বিচার ব্যবস্থা। মৌর্য রাজারা ছিলেন বিচার ব্যবস্থার প্রধান। অর্থশাস্ত্রে ধর্মস্বীয় ও কণ্ঠক শোধন এই দু ধরনের বিচারালয়ের উল্লেখ মেলে। আবার গ্রামীণ ও নগর ব্যবহারিক বিচার ব্যবস্থা কার্যাবলী পরিচালনা করতেন বলে জানা যায়। আলোচ্য পূর্বে জরিমানা, তারপরে অঙ্গচ্ছেদ, মৃত্যুদণ্ড এর মতন শাস্তি প্রচলিত ছিল। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, রাজস্ব। মৌর্য যুগে সরকারের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 অংশ হারে রাজস্ব ধার্য ছিল। এর পাশাপাশি বিক্রয় কর, জলদ কর, খনি কর, পথ কর, বাণিজ্য কর ইত্যাদি থেকেও সরকারের প্রচুর আয় হতো। 2 নম্বর পয়েন্ট দেখো, প্রাদেশিক শাসন ব্যবস্থা। চন্দ্রগুপ্ত মৌর্য তার সুবিশাল সাম্রাজ্য পার্শ্ব, উত্তরাপদ, অবন্তী, দক্ষিণাপদ এই 4টি প্রদেশে বিভক্ত করেছিলেন। কোথাও কোথাও প্রদেশগুলিকে বলা হতো দেশ। প্রদেশগুলিকে শাসনকর্তারা পরিচিত ছিলেন প্রাদেশিক নামে। মূলত রাজপরিবারগুলি থেকেই প্রাদেশিক শাসন ব্যবস্থাগণ বা শাসনকর্তাগণ নিযুক্ত করতেন। এদেরকে বলা হতো আর্য পূর্ত। আবার শাসনের সুবিধার্থে প্রদেশগুলিকে কয়েকটি বিষয় বা অহল বা জেলা বিভক্ত করা হতো। জেলার প্রধান শাসনকর্তাকে বলা হতো সমাহর্তা। মৌর্য শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম। এই গ্রামের প্রধান পরিচিতি ছিলেন গ্রামিক নামে। গোপর অবস্থা ছিল গ্রামিকদের উপরে। তিনি ছিলেন 5 থেকে 10টি গ্রামের প্রধান। তাছাড়া মেগাস্তিনিস প্রদত্ত বিবরণের মাধ্যমে জানা যায় যে 30 জন সদস্য বিশিষ্ট একটি পরিষদের উপর পাটলিপুত্র নগরীয় শাসন দায়িত্ব অর্পিত ছিল। 6টি শাখায় বিভক্ত এই পরিষদে 5 জন সদস্য নিয়ে গঠিত হতো। কৌশাম্বী এবং উজ্জয়িনী, তক্ষশিলা প্রভৃতি নগরেও একই রকমের শাসন ব্যবস্থা বজায় ছিল বলে অনুমান করা হয়। 4 নম্বর কোশ্চেনটি দেখো, কৌটিল্যের অর্থশাস্ত্র আদর্শে রাষ্ট্রে কি কি বৈশিষ্ট্য তুলে ধরেছেন বা এবার দেখে নাও, অর্থশাস্ত্রের প্রাসঙ্গিক সংক্ষেপে আলোচনা করো।
প্রথমে হচ্ছে অর্থশাস্ত্রে বর্ণিত আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সমূহ। প্রাচীন ভারতের ইতিহাস রচনার এক সহায়ক উপাদান হিসেবে পরিচিত অর্থশাস্ত্রের আদর্শ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রনীতি বিজ্ঞান। কৌটিল্যে অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় সংগঠন, রাজ্য শাসন সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা উপস্থিত। রাষ্ট্রনীতি বিজ্ঞান রূপে একটি বিবেচিত হয়। 2 নম্বর পয়েন্ট, বহুমাত্রিক কাঠামো। কৌটিল্যের এই রাষ্ট্রতত্ত্বের নির্দেশিকায় রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ছিল বহুমাত্রা সমন্বিত, জনস্বার্থ, নিরাপত্তা ভিত্তিক, যা বর্তমান রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে অপর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 3 নম্বর, প্রজা কল্যাণের আদর্শ। আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য রূপে অর্থশাস্ত্রে আরও বলা হয়েছে যে প্রজার সুখে রাজার সুখ, প্রজার হিত সাধনই রাজার অন্যতম লক্ষ্য ও দায়িত্ব হওয়া উচিত। 4 নম্বর পয়েন্ট, দ্রুত নিয়োগ। কৌটিল্য তার গ্রন্থে রাষ্ট্রের বিভিন্ন খবর আদান প্রদানের জন্য দ্রুত নিয়োগের উপর গুরুত্বপূর্ণ দিয়েছে। এবং 5 নম্বর পয়েন্ট, বিষয়বস্তুর বৈচিত্র্য। সর্বোপরি বলা যায় যে অর্থশাস্ত্রে আলোচনার বিষয়বস্তু নিছক রাজনৈতিক তথ্যের মধ্যেই সীমিত, তা বলা যায় না, এবং এর পরিধি বহু ধাবিতক বহুধা বিভক্ত। রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি অর্থনীতি, দণ্ডনীতি, তারপর রসায়নশাস্ত্র, ইতিহাস, ধাতুবিদ্যা, এরকম নানা বিষয় বিজ্ঞানসম্মত ও সুশৃঙ্খল আলোচনা এখানে উপস্থিত। এবার আমরা আসি অর্থশাস্ত্রের প্রাসঙ্গিকতা, রাষ্ট্রের সামাজিক বা অর্থনৈতিক ভিত্তি, প্রজার প্রতি রাজার দায়িত্ব, মন্ত্রী পরিষদের বিন্যাস, তারপর হচ্ছে রাজস্ব ব্যবস্থা, গুপ্তচর বিভাগ, নারীর সম্মান ও অধিকার, প্রশাসনিক ব্যবস্থা, যাবতীয় খুঁটিনাটি ধ্যান ধারণা অর্থশাস্ত্রে লিপিবদ্ধ আছে, যা বর্তমানে সমানভাবে প্রাসঙ্গিক। রাষ্ট্রনৈতিক চিন্তা জগতের অর্থশাস্ত্রে প্রাসঙ্গিকতা বিশ্লেষণ কয়েকটি বিষয় লক্ষণীয়। ভারতের কল্যাণকর রাষ্ট্র এর বৈশিষ্ট্য অর্থশাস্ত্রে আলোচিত হয়েছে, যা বর্তমান রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে প্রাসঙ্গিক। নাগরিকদের সুরক্ষা ও অধিকার বিষয়ে কৌটিল্যের অর্থশাস্ত্রের যে আলোচনা উপস্থিত, তাও সবিশেষ গুরুত্বপূর্ণ। বর্তমানে শাসন ব্যবস্থা যা অনুষ্ঠিত হয় তা প্রায় অধিকাংশ অর্থশাস্ত্রে আলোচিত হয়েছে, যেমন দণ্ড, রাজার বিশিষ্টজনের সঙ্গে গোপন বৈঠক, গুপ্তচর ব্যবস্থা, বহুমাত্রিক শাসন পদ্ধতি ইত্যাদি। সুতরাং উপরোক্ত আলোচনায় বিষয়বস্তু বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে অর্থশাস্ত্র বর্তমান রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে একটি ভীষণভাবে প্রাসঙ্গিক। আজ ক্লাসটি এই পর্যন্ত রইল। আমরা পরবর্তী ক্লাসে পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।